হ্যালো এভরিওয়ান, এর আগের দিন আমরা পড়েছিলাম রেসপিরেটরি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস, আর আজ পড়ব ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, এখানে গ্যাসেস মানে মেনলি O2 অ্যান্ড CO2। তাহলে প্রথমে O2 ট্রান্সপোর্ট পড়ব, তারপরে CO2 ট্রান্সপোর্ট পড়ব। প্রথম আমরা যে ব্রিদিং করছিলাম, তাহলে ব্রিদিং করলাম, অ্যাটমসফেরিক এয়ার ইজ ড্রন ইন, লাংসে গেল, লাংস থেকে সেটা কিভাবে টিস্যুতে যাচ্ছে, O2 যাচ্ছে সেটা, তাহলে O2টা কীভাবে টিস্যুতে যাচ্ছে, এবার টিস্যুতে যে CO2টা প্রডিউসড হচ্ছে সেটা কীভাবে আবার লাংসের অ্যালভিওলাই আসছে, তারপরে দেন সেটা এক্সপিরেশন হচ্ছে, সেটা আজকে পড়ব। তাহলে এই যে O2 অ্যান্ড CO2 যে ট্রান্সপোর্ট, এটা নিশ্চয়ই ব্লাডের মাধ্যমে হচ্ছে। তাহলে এইখানে ট্রান্সপোর্ট অফ গ্যাসেসের একটা হেড, প্রথমে একটা লাইন আছে যে ব্লাড ইজ দ্য মিডিয়াম ফর ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। ব্লাড ইজ দ্য মিডিয়াম ফর ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। এই যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথমে পড়ব অক্সিজেনটা কীভাবে ট্রান্সপোর্ট করছে। যে লাংসের যে অ্যালভিওলাই আছে, অ্যালভিওলাইতে ডিফিউজড হয়ে অক্সিজেনেটেড ব্লাডে যাচ্ছে, ব্লাড হয়ে ট্রান্সপোর্ট হয়ে সেটা টিস্যুতে আবার যাচ্ছে। তাহলে এই যে ট্রান্সপোর্ট, এটা ট্রান্সপোর্টিং এজেন্ট কে কে, মানে কারা এটাকে ট্রান্সপোর্ট করছে, অক্সিজেনটাকে কারা ট্রান্সপোর্ট করছে। তাহলে অক্সিজেন ট্রান্সপোর্ট করছে দুটো এজেন্ট। এক নম্বর, একটা হিমোগ্লোবিন বা আরবিসি দ্বারা, আর একটা প্লাজমা দ্বারা। ব্লাডের এগুলো সব কন্টেন্ট। তাহলে হিমোগ্লোবিন দ্বারা যে ট্রান্সপোর্টটা হচ্ছে সেটা 97%, 97% O2 is transported by the hemoglobin. Remaining 3%, এই যে 3% ট্রান্সপোর্ট হচ্ছে প্লাজমা দ্বারা। তাহলে এই যে প্লাজমা দ্বারা যে ট্রান্সপোর্টটা, অক্সিজেন ট্রান্সপোর্ট, এটা এত কম কেন? কারণ সলিবিলিটি অফ O2 ইজ ভেরি লেস। তাহলে এখান থেকে একটা অ্যাসারশন রিজন কোয়েশ্চেন করতে পারে যে ট্রান্সপোর্ট অফ O2 বাই দ্য প্লাজমা ইজ ভেরি লো। এটা অ্যাসারশন, রিজন দিয়ে দিল যে সলিবিলিটি অফ O2 ইজ লেস দ্যান CO2। তাহলে এখানে কিন্তু অ্যাসারশন অ্যান্ড রিজন দুটোই ঠিক, আর রিজন কিন্তু কারেক্ট এক্সপ্লানেশন অফ অ্যাসারশন। এরকম একটা কোয়েশ্চেন সিলেক্ট করতে পারে। তাহলে অক্সিজেনের জন্য বাই দ্য হিমোগ্লোবিন, বাই দ্য প্লাজমা। এবার CO2-র জন্য দেখব। তাহলে CO2 যে প্রডিউসড হলো টিস্যুতে, টিস্যু থেকে সেটা কীভাবে আবার অ্যালভিওলাই আসছে, এইটা নিশ্চয়ই ব্লাডের মাধ্যমে আসছে। তাহলে তাদের যে এজেন্টগুলো কার কার মাধ্যমে হচ্ছে, ওইখানে যেমন দেখলাম হিমোগ্লোবিন আর প্লাজমার মাধ্যমে হচ্ছে, এইখানে CO2 ট্রান্সপোর্ট হচ্ছে হিমোগ্লোবিন বা আরবিসির মাধ্যমে, বাইকার্বনেটের মাধ্যমে, আর একটা প্লাজমার মাধ্যমে। এখানে 3টে এজেন্ট আর ওখানে 2টে ছিল। তাহলে আরবিসির মাধ্যমে হচ্ছে 20 থেকে 25%, বাইকার্বনেটের মাধ্যমে 70%, প্লাজমার মাধ্যমে 7%। এইটা একদম এনসিইআরটির লাইন, একটা পয়েন্ট আছে ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, এই কথাটি লেখা আছে। আমি একটা ছক করে দিলাম এটা। এবার এই যে ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, অক্সিজেনটা কীভাবে ট্রান্সপোর্ট হচ্ছে সেটা দেখব। অক্সিজেন যখন ট্রান্সপোর্ট হচ্ছে তার মানে নিশ্চয়ই হিমোগ্লোবিনের সাথে প্রথমে বাইন্ড করছে। তাহলে তখন একটা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ পাবো আমরা। কখন? যখন পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেনটাকে আমরা এক্স অ্যাক্সিসে রাখবো, আর পার্সেন্টেজ স্যাচুরেশনটাকে যখন আমরা ওয়াই অ্যাক্সিসে রাখবো, তখন যে গ্রাফটা পাবো সেটাকে বলছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ বা সিগময়েড কার্ভ। এর শেপটা এস শেপড হলো কেন বা সিগময়েড হলো কেন? কারণ আমরা জানি যে হিমোগ্লোবিন, এটা যদি হিমোগ্লোবিন হয় তো এটা 4টা O2-র সাথে বাইন্ড করতে পারে, 4টা O2-র সাথে বাইন্ড করতে পারে এরকম। তাহলে যদি একটা O2-র সাথে বাইন্ড করে তাহলে 25% স্যাচুরেশন, যদি 4টের সাথে বাইন্ড করে তখন 100% স্যাচুরেশন। তার মানে তখন আর বাইন্ড করতে পারবে না, ওই জন্যই এটা তখন প্যারালালে চলে আসছে এটা। তাহলে এই যে এই গ্রাফটা পেলাম,
এখানে এই যে যদি 50% স্যাচুরেশনে আমরা দেখি, এই যে এটা 50% স্যাচুরেশনে পার্শিয়াল প্রেসার অফ O2 কত, এটা অ্যাপ্রক্সিমেট 26 mmHg কাছাকাছি। এই যে 26, এটাকে বলছে P50। অনেক জায়গায় কোয়েশ্চেন দেখবে এটা P50। এবার এখানে দুটো কনসেপ্ট আছে, একটা রাইট শিফটিং, একটা লেফট শিফটিং। তাহলে প্রথমে দেখব যে রাইট শিফটিং মানে এইরকম হবে নিশ্চয়, এই যে এরকম রাইট শিফটিং, আর লেফট শিফটিং মানে এইরকম হবে। তো এই যে রাইট শিফটিং হচ্ছে, কোন কোন শর্তে এই গ্রাফটা রাইট শিফটিং হবে? আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে রাইট শিফটিং যখন হচ্ছে তখন কিন্তু P50, দেখো P50 কিন্তু এখানে চলে এসছে। তার মানে যদি একটা স্টেটমেন্ট দেয় যে যখন রাইট শিফটিং হয় তখন P50 ইনক্রিজ করে, এইটার স্টেটমেন্ট ঠিক। যদি লেফট শিফটিং হয় তাহলে P50 ডিক্রিজ করছে, এটা একটা। এবার কোন কোন শর্তে রাইট শিফটিং হচ্ছে, কোন কোন শর্তে লেফট শিফটিং হচ্ছে, সেটা আমরা দেখব। এখানে রাইট শিফটিং মানে স্যাচুরেশনটা কিন্তু আনফেভারেবল কন্ডিশন, তার মানে বাইন্ডিং অ্যাফিনিটিটা কিন্তু কমছে। বাইন্ডিং অ্যাফিনিটি কমছে, তার মানে অক্সিজেনের সাথে যে হিমোগ্লোবিনের বাইন্ডিং একটা অ্যাফিনিটি সেটা কিন্তু কমে যাবে। তাহলে কোন কোন শর্তে কমবে? যখন PO2টাই কম থাকবে, পার্শিয়াল প্রেসার অফ O2 যখন কম থাকবে তখন O2 বাইন্ড করতে পারবে না, কম পারবে। যখন PCO2 বেশি থাকবে, যখন H+ বেশি থাকবে, H+ যখন বেশি, আচ্ছা H+ যখন বেশি তাহলে pHটা কম, তাহলে এই যে pHটা যখন কম হচ্ছে সেম রাইট শিফটিং। আরেকটা দেখব, PO2 হলো, PCO2 হলো, H+ হলো, pH। এবার টেম্পারেচার যখন বেশি হবে তখনও কিন্তু অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের যে বাইন্ডিং অ্যাফিনিটি সেটা কমে যাবে, আর তখন রাইট শিফটিং হচ্ছে। এবার লেফট শিফটিং, যখন লেফট শিফটিং হচ্ছে তখন কিন্তু দেখছি যে স্যাচুরেশনটা ইনক্রিজ করছে, গ্রাফটা স্টিপ হচ্ছে, তার মানে তখন বাইন্ডিং অ্যাফিনিটিটা বেশি, ভালো। তাহলে কখন বাইন্ড করবে ভালো? যখন PO2টা বেশি থাকবে, PCO2টা কম থাকবে, H+ কনসেন্ট্রেশন যখন কম থাকবে, H+ যখন কম থাকবে তার মানে pHটা বেশি হবে, আর টেম্পারেচারটা কম হতে হবে। এই কন্ডিশনগুলো মনে রাখতে হবে আমাদের। তাহলে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কোথায় বেশি? অ্যালভিওলাই। তাহলে অ্যালভিওলাতে নিশ্চয়ই লেফট শিফটিং, স্যাচুরেশনটা ভালো হবে, তার মানে এই কন্ডিশনগুলোতে ভালো হবে। এবার PCO2 কোথায় বেশি? টিস্যুতে, তাহলে এই কন্ডিশনগুলো টিস্যুতে হবে, তার মানে এখানে রাইট শিফটিং হবে টিস্যুর ক্ষেত্রে। তাহলে এই যে একটা রাইট শিফটিং পড়লাম আর একটা লেফট শিফটিং পড়লাম, তাহলে এই রাইট শিফটিংটাকে বলা হয় বোর ইফেক্ট, বোরস ইফেক্ট। আর এই যে লেফট শিফটিং, এই লেফট শিফটিংটাকে বলবো হ্যালডেন ইফেক্ট, হ্যালডেন ইফেক্ট। এটা আমরা কনসেপ্টটা মাথায় রাখবো, এটা অনেক জায়গায় কোয়েশ্চেন আসবে, তোমরা যে মক দিবে তখন অনেক কোয়েশ্চেন আসবে। এবার দেখো এতক্ষণ যেটা পড়লাম যে কনসেপ্টটা, সেইটা আমরা এনসাইডির কোন কোন লাইনগুলো সেটা দেখব। এই তো এটা প্রথমে বললাম যে ব্লাড ইজ দ্য মিডিয়াম ফর ট্রান্সপোর্ট অফ O2 অ্যান্ড CO2। তারপরে এই যে আমি যেটা ছক করে দিয়েছিলাম যে O2 ট্রান্সপোর্টিং এজেন্ট দুটো, একটা হিমোগ্লোবিন একটা প্লাজমা। তাহলে এই দেখো 97% CO2 is transported by the RBC by hemoglobin, remaining 3% প্লাজমা। এবার CO2 20 থেকে 25% CO2 by the RBC by hemoglobin, 70% by carbonate, 7%
প্লাজমা। এবার ট্রান্সপোর্ট অফ অক্সিজেনে এই যে এই গ্রাফটা পড়লাম আমরা, তো দেখো এখানে এগুলো তো কমন লাইন, এগুলো সবাই পড়বে। অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করছে তখন অক্সি হিমোগ্লোবিন, একটা হিমোগ্লোবিন 4টে CO2 মলিকিউলের 4টে অক্সিজেন মলিকিউলের সাথে বাইন্ড করতে পারছে, এটা লেখা আছে। মলিকিউল বললে 4টে, যদি অ্যাটম বলা হয় তখন 8টে কিন্তু। এবার এই যে বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন ইজ প্রাইমারিলি রিলেটেড টু পার্সিয়াল প্রেসার অফ O2। তাহলে অক্সিজেন যে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করছে এটা মেনলি কার উপর ডিপেন্ড করে? পার্সিয়াল প্রেসার অফ O2-র ক্ষেত্রে। শুধুই কি O2 না, যদি তোমাকে স্টেটমেন্ট দিয়ে দেয় যে বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন ইজ ওনলি রিলেটেড উইথ PO2, তাহলে কিন্তু স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে। মেনলি বা প্রাইমারিলি O2, তার সাথে আদার্স কিছু ফ্যাক্টর আছে, দেখো পার্সিয়াল প্রেসার অফ CO2, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, টেম্পারেচার আর দ্য আদার ফ্যাক্টরস হুইচ ক্যান ইন্টারফেয়ার উইথ দিস বাইন্ডিং, মানে এগুলো বাইন্ডিংটাকে প্রভাবিত করতে পারে। তাহলে এই যে বললাম যে যদি একটা পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিনকে ওয়াই অ্যাক্সিসে রাখি এবং O2-কে পার্সিয়াল প্রেসার অফ O2-কে যদি এক্স অ্যাক্সিসে রাখি, তাহলে একটা গ্রাফ পাবো, এটা হলো অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। তাহলে এটা কখন রাইট শিফটিং হচ্ছে, কখন লেফট শিফটিং হচ্ছে, এটা তো বলেছি। এবার এখানে একটা লাইন দেখো, এই যে অ্যালভেলাই কি, হোয়ার দেয়ার ইজ এ হাই PO2, লো PCO2, লেজার H+ কনসেন্ট্রেশন, লোয়ার টেম্পারেচার, মানে এটা হলো ফেভারেবল কন্ডিশনে ফর দ্য ফরমেশন অফ অক্সি হিমোগ্লোবিন, মানে এটা নিশ্চয়ই এটা লেফট শিফটিং, মানে স্যাচুরেশনটা ভালো। কিন্তু টিস্যুতে কী হবে? O2 কম থাকবে, তাহলে লো পার্সিয়াল প্রেসার অফ O2, হাই PCO2, হাই H+ কনসেন্ট্রেশন, হায়ার টেম্পারেচার এক্সিস্ট, দ্য কন্ডিশনস আর ফেভারেবল ফর ডিসোসিয়েশন অফ অক্সিজেন ফ্রম অক্সি হিমোগ্লোবিন। এটা টিস্যুতে, তাহলে ডিসোসিয়েশনটা টিস্যুতে হচ্ছে। তাহলে এক অ্যাসোসিয়েশনের কন্ডিশনটা মনে রাখবো, অ্যাসোসিয়েশন অ্যালভেলাতে, ডিসোসিয়েশনের কন্ডিশনটা মনে রাখবো, সেটা টিস্যুতে হচ্ছে। যখন অ্যাসোসিয়েশন হচ্ছে তার মানে অক্সিজেন বাইন্ড করছে, তার মানে PO2টাই হাই হবে, বাকি সব লো। যখন ডিসোসিয়েশন হবে তাহলে O2 ডিসোসিয়েশন হবে, তাহলে O2টাকেই কম হতে হবে। ট্রান্সপোর্ট অফ CO2, এতক্ষণ বললাম ট্রান্সপোর্ট অফ O2, এবার ট্রান্সপোর্ট অফ CO2। তাহলে ট্রান্সপোর্ট অফ CO2টা কোথা থেকে হচ্ছে? টিস্যু থেকে অ্যালভেলাই। তাহলে এই যে টিস্যু টু অ্যালভেলাই, তো প্রথমেই লোডিং হবে, টিস্যুতে লোডিং হবে। এই যে এটা একটা টিস্যু, এখানে গ্লুকোজ আছে, গ্লুকোজে যখন আমরা ভাঙছি তখন CO2 পাচ্ছি আর ATP পাচ্ছি, ATPটা কাজে লাগাচ্ছি, CO2টাকে বার করবো। তাহলে 7% CO2 তো প্লাজমার মাধ্যমে চলে যাবে, 23% CO2 এটা ডিরেক্ট RBCতে ঢুকবে। তাহলে এই যে HbO2 আছে, যেহেতু এখানে CO2-র পার্সিয়াল প্রেসারটা বেশি হবে, তাহলে এই O2টাকে বার করে দেবে এখানে, দিয়ে HbCO2 তৈরি করবে, কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করবে। এবার এই যে এটা 70%, এই CO2টা এখানে আবার ঢুকবে, এটা জলের সাথে রিয়াকশন করে, H2ওর সাথে রিয়াকশন করে H2CO3 তৈরি করবে। H2CO3 তৎক্ষণাৎ ভেঙে H+ আর HCO3- তৈরি করবে। তাহলে এই যে এই দুটো রিয়াকশান হচ্ছে, তাদের জন্য একটা কমন এনজাইম, সেটা হলো কার্বনিক অ্যানহাইড্রেজ। মাথায় রাখতে হবে, এই কোয়েশ্চেনটা অনেক সময় দেবে। কার্বনিক অ্যানহাইড্রেজ লাইনটা আমি দেখাচ্ছি পরে। তাহলে এই যে HCO3- এসছে, তৈরি হলো, তাহলে এটা এবার বার হবে, এই যে RBC থেকে বেরিয়ে গিয়ে HCO3- Na+-এর সাথে রিয়াকশান করে NaHCO3- তৈরি করবে। এবার যটা HCO3- বাইরে গেল, ঠিক ততটাই Cl- এন্ট্রি করবে RBCর মধ্যে। তো এইটাকেই বলছে ক্লোরাইড শিফট। এটা বিজ্ঞানী
হ্যামবার্গার করেছিল, তাই এটাকে হ্যামবার্গার ফেনোমেনা বলা হয়। এটা লোডিং হলো, তাহলে লোডিং টিস্যুতে হলো কী হলো যে HbO2 গেছে, O2টা ডিফিউজড হয়ে CO2টা লোডিং হলো, কারণ CO2টাকে বার করতে হবে। এবার আনলোডিং, তাহলে আনলোডিংটা কোথায় হবে নিশ্চয় অ্যালভিওলাতে। HbCO2টা আবার এসে O2টা ঢুকবে, HbO2 তৈরি হবে আর CO2টা বেরিয়ে যাবে। তাহলে এই যে এই রিয়াকশানগুলো জাস্ট রিভার্স ডিরেকশানে হবে, এটাই হলো আনলোডিং। তো এখানে আর এত কিছু পড়বো না, এনসিইআরটি লাইনগুলো দেখব। যেহেতু আমাদের এখন কোয়েশ্চেন আসছে পুরো স্টেটমেন্ট মানে কি পুরো লাইন তুলে, তাহলে পুরো লাইনগুলোকে মনে রাখতে হবে। ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইডে দেখো, CO2 যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করছে তখন তো এই যেটা বললাম যে কার্বামিন ও হিমোগ্লোবিন বলছে কত পার্সেন্ট, 20 থেকে 25%। দিস বাইন্ডিং মানে যখন CO2টাও বাইন্ড করছে হিমোগ্লোবিনের সাথে, এটাও কিন্তু পার্সিয়াল প্রেসার অফ CO2-র উপর ডিপেন্ড করছে, কিন্তু মেজর ফ্যাক্টর কিন্তু PO2। When PCO2 is high and PO2 is low in the tissue, তখন তাহলে কি মোর বাইন্ডিং অফ কার্বন ডাইঅক্সাইড, কিন্তু যখন PO2টা লো হবে, O2টা হাই হবে ইন দ্য অ্যালভিওলাতে, তখন ডিসোসিয়েশন হবে। এই যে ডিসোসিয়েশন অফ PCO2 ফ্রম কার্বামিন ও হিমোগ্লোবিন। এই যে এখানে একটা বলছে যে যখন ডিসোসিয়েশন হলো তখন CO2 হুইচ ইজ বাউন্ড টু হিমোগ্লোবিন ফ্রম দ্য টিস্যু ইজ ডেলিভার্ড অ্যাট দ্য অ্যালভিওলাই। তারা ডিসোসিয়েশন হয়ে গেল মানে অ্যালভিওলাতে CO2টা পেয়ে গেল। এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে, এই লাইনটা ওখানে যে দুটো রিয়াকশান দিলাম কমন এনজাইম কার্বনিক অ্যানহাইড্রেজ, ওর ব্যাপারে এখানে একটা লাইন যে RBC কন্টেন্ট very high concentration of the enzyme carbonic anhydrase and minute quantities of the same is present in the plasma too। তার মানে কার্বনিক অ্যানহাইড্রেজ মেনলি প্রেজেন্ট থাকে আরবিসিতে, কিন্তু অল্প পরিমাণ থাকে প্লাজমাতেও। তার মানে তোমাকে যদি একটা স্টেটমেন্ট দেয় যে কার্বনিক অ্যানহাইড্রেজ অনলি প্রেজেন্ট ইন আরবিসি, স্টেটমেন্টটা কিন্তু ভুল। মেজরলি আরবিসি, কিন্তু প্লাজমাতেও থাকে, অল্প হলেও থাকে। তাহলে এইবার যে রিয়াকশান দুটো বললাম, এখানে CO2 আর H2CO3 তৈরি করলো, দিয়ে HCO3 মাইনাস প্লাস H প্লাস তৈরি করলো। তার মানে এখানে ডিরেকশনটা মনে রাখবো, এই যে এই ডিরেকশনটা হচ্ছে এখানে লোডিং হচ্ছে CO2টা, তাহলে এই ডিরেকশনটা হলো অ্যালভিওলাই, লোডিং হচ্ছে তার মানে এটা এখানে হবে টিস্যুতে। এই যে CO2 প্রডিউসড হয়েছিল, CO2টাকে জলের সাথে জলে লোড করে দিলাম, দিয়ে চলে গেল এইখানে, এরকম হলো টিস্যুতে। এবার এই দিকে যে ডিরেকশনটা হবে, এই দিকে ডিরেকশনটা এইটা হবে অ্যালভিওলাতে। আমরা H প্লাস আর HCO3 মাইনাস লোড করেছিলাম টিস্যুতে। এবার লক্ষ্য ছিল CO2টাকে পাঠিয়ে দেওয়ার, এই যে CO2টাকে পাঠিয়ে দিলাম, CO2টা প্রডিউস হয়ে গেল, তখন CO2টা তখন এক্সপায়ার করলো। এবার এই লাইনটা দেখো, অ্যাট দ্য টিস্যু সাইট where partial pressure of CO2 is high due to catabolism, যেহেতু CO2 ওখানে প্রডিউসড হচ্ছে তাহলে PCO2 হাই হবে, তাহলে CO2টা ডিফিউজড ইন্টু ব্লাড RBC আর প্লাজমা অ্যান্ড ফর্ম এই যে HCO3 মাইনাস অ্যান্ড H প্লাস তৈরি হলো, মানে এইটার রূপে এখানে লোড করেছিলাম। অ্যাট দ্য অ্যালভিওলার সাইট where PCO2 is low, the reaction proceeds in opposite direction leading to formation of CO2 and H2O। তাহলে CO2টা পেয়ে গেলাম, এবার CO2টাকে বাইরে বার করে দেবো। তাহলে এই যে এই লাইনটা দেখো, CO2 trapped as bicarbonate at the tissue, তাহলে CO2 কিন্তু লোডিং হচ্ছে CO2 রূপে না, বাইকার্বনেট রূপে, আর ট্রান্সপোর্টেড টু দ্য অ্যালভিওলাই ইজ রিলিজড আউট অ্যাজ CO2। যখন লোডিং হচ্ছে তখন বাইকার্বনেট রূপে, কিন্তু যখন আনলোডিং হচ্ছে অ্যালভিওলাতে তখন কিন্তু CO2 রূপেই বেরিয়ে যাচ্ছে।
এবার এই লাইনটা দেখো, এটা স্টেটমেন্ট, অনেক অনেক কোয়েশ্চেন আসবে তোমরা যখন মক দেবে, ডিরেক্ট এটা লাইন আসবে যে এভরি 100 ml ডিঅক্সিজেনেটেড ব্লাড ডেলিভার্স অ্যাপ্রক্সিমেটলি 4 ml CO2 টু দ্য অ্যালভিয়ালাই। ডিঅক্সিজেনেটেড ব্লাড 100 ml কত, 4 ml ট্রান্সপোর্ট করছে CO2, কিন্তু এখানে এই যে এভরি 100 ml অক্সিজেনেটেড ব্লাড ক্যান ডেলিভার 5 ml O2 টু দ্য টিস্যু। এখানে ডিফারেন্স আছে একটা। তাহলে আনলোডিং হয়ে গেছে, ট্রান্সপোর্ট অফ CO2 পড়লাম এতক্ষণ। এবার আমরা কয়েকটা কোয়েশ্চেন দেখবো যে আমরা কোয়েশ্চেনগুলো ধরতে পারছি নাকি। এখানে দেখো, আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু ট্রান্সপোর্ট অফ অক্সিজেন। ট্রান্সপোর্ট অফ অক্সিজেনের ব্যাপারে কোনটা স্টেটমেন্ট ভুল। বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন ইজ মেইনলি রিলেটেড টু পার্সিয়াল প্রেসার অফ O2, এটা ঠিক আছে, এটা তো বইয়ের লাইন দেখালাম। পার্সিয়াল প্রেসার অফ CO2 ক্যান ইন্টারফেয়ার উইথ O2 বাইন্ডিং উইথ হিমোগ্লোবিন, এটাও ঠিক আছে। হায়ার H+ কনসেন্ট্রেশন ইন অ্যালভিওলাই ফেভার্স দ্য ফর্মেশন অফ অক্সিহিমোগ্লোবিন, এইটা কিন্তু ভুল। অ্যালভিওলাতে কি বললাম যে শুধু পার্সিয়াল প্রেসার অফ O2টাই হাই, বাকি সব কন্ডিশনগুলো লো, তাহলে এটা কম হতে হতো, এটা লোয়ার হতে হতো, তাহলে এই স্টেটমেন্টটাই ভুল, এটাই অ্যান্সার। এটা নিট 2020 সালে এসেছিল। এই কোয়েশ্চেনটা দেখো, নিট 2016-তে এসেছিল। রিডাকশন ইন পিএইচ অফ ব্লাড, ব্লাডের পিএইচ কমলো। পিএইচ কমা মানে কি, মোর অ্যাসিডিক, তার মানে H+টা বেড়েছে। তাহলে H+ যখন বাড়ছে তখন কি হচ্ছে দেখি স্টেটমেন্টগুলো পড়ে। ডিক্রিজ দ্য অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, তাহলে অক্সিজেনের যে একটা হিমোগ্লোবিনের যে একটা অ্যাফিনিটি অক্সিজেনের সাথে বাইন্ড করার, সেটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে এটা ঠিক বলছে কিন্তু, তাহলে H+ যখন বেড়ে যাচ্ছে তাহলে অক্সিজেন কিন্তু বাইন্ড করার টেন্ডেন্সিটা কমছে। এটাই অ্যাকচুয়ালি অ্যান্সার। এগুলো দেখো, এগুলো সব ভুল। রিলিজ বাইকার্বনেট আয়ন্স বাই দ্য লিভার, রিডিউস দ্য রেট অফ হার্টবিট, এগুলোর সাথে কোনো রিলেশন নেই। রিডিউস দ্য ব্লাড সাপ্লাই, এটাই অ্যান্সার। এবার এই কোয়েশ্চেনটা দেখো, 2010 সালে এসেছিল। হোয়াট ইজ ট্রু অ্যাবাউট RBCs ইন হিউম্যান? দে ক্যারি অ্যাবাউট 20 থেকে 25% CO2, এটাই ঠিক। তাহলে RBC ক্যারি করে কত, 20 থেকে 25%। RBC ট্রান্সপোর্ট করে এত, নো। দে ট্রান্সপোর্ট অ্যাবাউট 80% অক্সিজেন অনলি and rest 20% is transported in dissolved state, no. They do not carry CO2 at all, no. তাহলে এটাই ঠিক। At the alveolar site, the reaction catalyzed by carbonic anhydrase moves in the direction of, তাহলে অ্যালভিওলাতে ওখানে কিন্তু PO2টা খুবই বেশি, তাহলে ওখানে O2 বাইন্ড করবে। Alveolar site, the reaction catalyzed by the carbonic anhydrase আচ্ছা, হ্যাঁ, PO2টা বাইন্ড করবে। এবার CO2টা যে লোডিং হয়ে এসেছিলো সেটা খুলবে, তাহলে CO2 প্লাস H2O তৈরি হবে। এই যে এই রিয়াকশানটা, এই ডিরেকশানটা, এই যে এটা অ্যালভিওলাতে হচ্ছে, তার মানে এইরকম ডিরেকশানে চেয়েছে। এই যে এটা লোড করেছিলাম, এটা আনলোডিং হলো, তার মানে অ্যান্সার কোনটা, এই যে এটা ফরমেশন অফ CO2 and H+, এটা অ্যান্সার। এখানে দেখো দুটো স্টেটমেন্ট বলছে, কোনটা ঠিক কোনটা ভুল দেখো। স্টেটমেন্ট 1, ইচ হিমোগ্লোবিন মলিকিউল ক্যান ক্যারি এ ম্যাক্সিমাম 4 মলিকিউল অফ O2, ঠিক আছে। হিমোগ্লোবিন ক্যান বাইন্ড টু 4 মলিকিউলস অফ CO2, এটাও ঠিক আছে।
মানে 4টে O2 বাইন্ড করতে পারে, 4টে CO2 বাইন্ড করতে পারে। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট, দুটোই কারেক্ট। এটা অ্যান্সার। অ্যাসারশন রিজন দেখো, এই কোয়েশ্চেনগুলো একটু প্রবলেম হয় পরীক্ষা হলে। অ্যাসারশন কি বলছে? ইন দ্য অ্যালভিওলাই হোয়ার দেয়ার ইজ হাই PO2, লো PCO2, lesser H plus concentration, lower temperature, the factors are all favorable for the formation of oxyhemoglobin। ঠিক আছে, এটা একটা কি বললাম যে অ্যালভিওলাতে বাইন্ড করবে অক্সিহিমোগ্লোবিন, তাহলে PO2টাই বেশি অ্যালভিওলাতে, তাহলে ওখানে বাইন্ডিং হবে, তাহলে এটা ফেভারেবল কন্ডিশন। বাকি সব লো, এই যে PO2টাই হাই, বাকি এগুলো সব লো, দেখো এগুলো লো, এগুলো লো। রিজন every 100 ml oxygenated blood deliver around 2.5 ml of O2 to the tissue normally। এটা ভুল, এটা কত হতো? 5 ml হতো। তাহলে assertion is true, reason is false। খুবই সহজ, এটা অ্যান্সার। এখানে দেখো একটা কলাম আছে, ম্যাচ দ্য কলামস। অক্সিহিমোগ্লোবিন মানে কি বললাম? অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করছে তখন যে কমপ্লেক্সটা সেটা হলো অক্সিহিমোগ্লোবিন কমপ্লেক্স। তাহলে অক্সিহিমোগ্লোবিন মানে কি? বাইন্ড করবে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন, এই যেটা। তাহলে ডি এর 1 দেখো একটাতেই আছে, তাহলে আর কিছু দেখতে হবে না। এই কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে এলে খুব সুবিধা, অনেক টাইম বাঁচিয়ে দেয়। অনেক কোয়েশ্চেন একটা অপশান দেখলেই হয়ে যায়, তার মানে 3 সেকেন্ড লাগে দেখতে। দেখো হয়ে গেল, বাকিগুলো আর দেখবই না। It is known that exposure to carbon monoxide is harmful to animals because, এখানে একটা কনসেপ্ট আছে যে যখন তুমি যখন CO রিচ এনভায়রনমেন্টে চলে যাবে তখন কিন্তু তোমার যে O2 ট্রান্সপোর্টিং রেট এটা কিন্তু কমে যাবে। কেন? কারণ সিওর যে বাইন্ডিং অ্যাফিনিটি উইথ হিমোগ্লোবিন এটা কিন্তু 200 থেকে 300 গুণ বেশি, 200 থেকে 300 টাইমস বেশি CO2-র সাপেক্ষে। তাহলে বা O2-র সাপেক্ষে, তাহলে হিমোগ্লোবিনের সঙ্গে সাপোজ এখানে O2 আছে আর এখানে CO আছে, সমান সমান, এরাও 10টা আছে, এরাও 10টা আছে, তাহলে বাইন্ডিংটা কে করবে? যেহেতু এর অ্যাফিনিটি বেশি তাহলে এই বাইন্ড করবে। তাহলে CO যখন বাইন্ড করলো তখন O2 কি বাইন্ড করতে পারলো না, তখন O2 ট্রান্সপোর্টটা কমে যাবে, তাহলে রিডিউস O2 ট্রান্সপোর্ট। ওই জন্যই কার্বন মনোক্সাইড ইজ হার্মফুল। থ্যাংক ইউ, আজকে এইটুকুই। এরপরে আমরা লেকচারে পড়ব রেগুলেশন অফ ব্রিদিং, কীভাবে ব্রিদিংটা রেগুলেশন হচ্ছে, আর কিছু রেসপিরেটরি ডিসঅর্ডার আছে, সেগুলো বেশি ডেপথে পড়তে যাব না, জাস্ট এনসিইআরটির লাইনগুলোই আমরা পড়বো ওখানে। আর একটা করে জাস্ট ট্রিকি ওয়ার্ড যেটাকে মনে রাখতে পারবো। থ্যাংক ইউ।